ভীষণ স্মার্ট টিভিদের সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ভোটে এমপি মন্ত্রীদের প্রভাব বিস্তার না করার আহ্বান ইসির। দেশ জুড়ে তাপদাহের উত্তাপ ছড়িয়েছে, স্থানীয় রাজনীতিতেও বিচ্ছিন্ন সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে উপজেলা নির্বাচন। একই সঙ্গে অস্বস্তিতে তৃণমূল নিয়ে আওয়ামী লীগ, বিএনপি দুদলই। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো, উত্তর খুঁজবো, বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন এবং আজকে আমরা শিরোনাম ঠিক করেছি আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর একটি মন্তব্য দিয়ে আমরা আজকে শিরোনাম সাজিয়েছি। শুরুতে পরিচয় করে দিতে চাই, স্টুডিওতে দুজন অতিথি আছেন। ডক্টর এম ওহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। শুরুতে ডক্টর এম ওহিদুজ্জামান স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে সংবাদ সম্মেলন করেছেন। অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, তবে একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে। যারা আন্দোলন করতে চায় তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সরকার বিরোধী যারা আছেন তাদের কাছে প্রশ্ন রেখে করেছেন। এটি নিয়ে আপনার একটু বিশ্লেষণ। ধন্যবাদ। এবং যারা আমার সাথে আছেন, ডক্টর সিদ্দিক, অন্যান্য যারা, সবাইকে শুভেচ্ছা জানাই, দর্শক শ্রোতাদেরও শুভেচ্ছা জানাই। আসলে দেখেন, এটা অনেক কথার মধ্যে একটা কথা বলেছে। একটা হলো, বাংলাদেশে এই উৎখাতের রাজনীতি হয়েছে, কিন্তু আমি বা আমরা ব্যক্তিগতভাবে এইসব উৎখাতের রাজনীতিতে বিশ্বাস করি না। উৎখাত কথাটা বোঝায়, আমি মনে করি, তখনই যখন কাউকে ক্ষমতা থেকে জোর করে সরিয়ে দেওয়া বা নানাভাবে এদেশে যা হয়েছে, বিশেষ করে স্বাধীন বাংলাদেশে ৭৫-এর পরে বঙ্গবন্ধুকে হত্যা করে তারপর থেকে উৎখাতের রাজনীতি কয়েকবার হয়েছে। সুতরাং উৎখাতের রাজনীতিতে আমরা একদম বিশ্বাসই করি না, এবং জনগণও বিশ্বাস করে না। আমাদের সংবিধানেও পঞ্চদশ সংশোধনীতে যদি কেউ বেআইনিভাবে, সংবিধান বহির্ভূতভাবে বা সংবিধানকে বাধাগ্রস্ত করার কিংবা বিকৃত করার, পরিবর্তন করার চেষ্টা করে, সেটি রাষ্ট্রদ্রোহী তার সামিল হবে, এবং তার জন্য রাষ্ট্রদ্রোহী অপরাধে বিচারের তার সম্মুখীন হতে হবে। সুতরাং এই উৎখাতের রাজনীতিতে আদৌ বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষ, আমি বুঝি, সর্বস্তরের মানুষ, এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এবং তার নেতৃত্বের আসলেই কোনো বিকল্প নেই। সেই কারণেই তিনি একথাটি বলছেন যে আমাকে উৎখাত বা আমাকে সরিয়ে দিলে কে। এই কারণেই কিন্তু বিএনপি আন্দোলনে যে সুবিধা করতে পারছে না, তার কারণ এইটাই, যে যখনই বিএনপি আন্দোলনটা, এবং এটাও তারাও ঠিক আছে, যে আন্দোলনের মূলটা ফোকাস তো প্রধানমন্ত্রীকেই করতে হবে, কারণ প্রধানমন্ত্রী তো দলের প্রধান, সরকারের প্রধান, তাকে সরাতে পারলেই বিএনপি সরিয়ে আসতে পারবে। কিন্তু জনগণের কাছে প্রধানমন্ত্রীর যে সার্বজনীন গ্রহণযোগ্যতা, যে তাকে যে জনগণ চায় না যে তিনি সরে যাক, তাই না, সেই কারণে কিন্তু বিএনপি পারছে না। সুতরাং আমি মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন, জনগণ নস্যস্ত, এবং তাকেও আমরা বলবো যে যতই অন্যরা চেষ্টা করুক, নানা শক্তি, অপশক্তি, তারা অপশক্তি হিসেবেই থাকবে। বাংলাদেশে মানুষ চায় না যে শেখ হাসিনাকে কেউ উৎখাত করুক, প্রশ্নের মধ্যে, এবং সুতরাং তার বিকল্প আমি মনে করি তিনি তার কর্মের মধ্য দিয়ে, তার যোগ্যতার মধ্য দিয়ে, নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ শুধু না, বাংলাদেশের মানুষের কাছে তো বটেই, উপমহাদেশ, বিশ্ব পরিসরেও কিন্তু শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। সুতরাং তাকে উৎখাত করে নতুন কাউকে বসাবার কোনো জায়গা নেই। অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার বলেছেন। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আসতে চাই। আসলে যে বিকল্পের কথাটি ডক্টর এম ওয়াহিদুজ্জামান স্যার বললেন, যে আসলে এই প্রশ্নটির মধ্যে দিয়ে জনগণ এবং তার বিকল্প, মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প, এই যে যারা আন্দোলন করছে মাঠে, বিএনপি বলেন বা সরকার বিরোধী জোট যারা রয়েছে, আসলে কি বিকল্প তৈরি হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাটা কতটা প্রাসঙ্গিক বা যৌক্তিক, কি মনে হয় আপনার কাছে? যোগ্য কি কেউ আছেন? ধন্যবাদ ফখরুল আপনাকে, এবং আজকে যারা আমার সাথে আলোচক আছেন, প্রফেসর ওয়াহিদুজ্জামান, এবং দর্শক যারা দেখছেন, তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ড থেকে এসে, উনি প্রত্যেকবারই বাইরে যখন যান, এসে একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি তার সফরের বিষয়বস্তু এবং সেখানে অর্জন, সেগুলো কি হলো, সেগুলো উপস্থাপন করেন সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে। আজকেও এরকম একটা সংবাদ সম্মেলনে তিনি একটু আগে যেটি বলেছেন, যে উনি অনেক কথা বলেছেন, এবং এই অনেক কথার এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেছেন যে আমাকে উৎখাত করলে কে বিকল্প কে, এবং উনি
বিশেষ করে বাম রাজনীতি। আপনি 2 দিন আগে উনি বলেছেন বা গতকাল উনি বলেছেন যে অতি বাম অতি ডান তারা আমাকে উৎখাত করার জন্য বা আমাকে আমার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তো উনি বামদের কাছেই উনি প্রশ্নটা করেছেন, বিশেষ করে বামদের সম্পর্কে বলতে গিয়ে যে আমাকে উৎকল্য বিকল্পকে। তাকে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় কেউ কিন্তু অনিবার্য না, রাজনীতিতে কেউ অনিবার্য না। বাংলাদেশ আজকে আমরা ধরেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 52 বছর পার হয়ে 53 বছরে আমরা পা রেখেছি, 53 বছর স্বাধীনতার যাচ্ছে। এবং সেই 53 বছরের মধ্যে আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী 2008 সাল থেকে টানা তিনি দেশ পরিচালনা করছেন। এর আগে 9 সাল থেকে তিনি দেশ পরিচালনা করছেন এবং এর আগে 1996 থেকে 2001 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বাইরেও কিন্তু বাংলাদেশ শাসিত হয়েছে, বঙ্গবন্ধুর পরেও শাসিত হয়েছে এবং 90-এর পর থেকেও আপনার বাংলাদেশ শাসিত হয়েছে। এবং সেইখানে ওনার অনুপস্থিতি, উনি তখন ছিলেন না, অন্যরা দেশ পরিচালনা করেছেন। তো গণতান্ত্রিক ব্যবস্থায় একজনের পর কে হবেন, বিকল্প কে হবেন, বামরা ঠিক করে দিবেন না, কোনো রাজনৈতিক দল ঠিক করে দিবেন না, এটা দেশের জনগণই ঠিক করবেন। দেশের জনগণের তাদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তিনি এটা করবেন। আর আজকে আর বাংলাদেশের রাজনীতিতে একটু আগে উনি যেটা বলেছেন যে শেখ হাসিনার বিকল্প কেউ নাই, মাননীয় প্রধানমন্ত্রী তিনিও সেটা বিকল্প মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে তিনি অপরিহার্য, অনিবার্য তার উপস্থিতি। কিন্তু আপনি দেখেন এইটি যদি হয়ে থাকে তাহলে তো একটা সময় তো এটা শেষ আছে। আপনি ধরেন উৎখাত হলো না, স্বাভাবিক প্রক্রিয়া, এক সময় উনি রাজনীতি থেকে হয়তো অবসর নিতে হবে বা একটা কিছু হবে, তো বাংলাদেশ কি চলবে না? বাংলাদেশে কি একটা বিকল্প আসবে না? এর বাইরে কি জনগণ তাদের নেতা নির্বাচন করবেন না? বলেছেন যে জনগণ যতক্ষণ চাইবে হ্যাঁ, জনগণই করবেন। এটা তো কোনো রাজনৈতিক দল ঠিক করে দিবেন না যে কে বাংলাদেশে আসবে না। আওয়ামী লীগও যেরকম ঠিক করে যদি দেয় তাহলে এটা অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ ঘটবে এবং জনগণই ঠিক করবে বাংলাদেশ কার মাধ্যমে চলবে, কাদের দ্বারা চলবে। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এক ধরনের বাংলাদেশের রাজনীতিতে ওনার অপরিহার্যতা, অনিবার্যতা সেটাই তিনি প্রমাণ করতে চেয়েছেন, সেই কথাটি বলতে চাচ্ছেন, যেটা আওয়ামী লীগ সবসময় বলে থাকেন। এবং এই কথাটা প্রসঙ্গক্রমে তিনি এই কথা তিনি বলেছেন। এবং এই ধরনের বক্তব্য আমরা যে নতুন শুনেছি তা না। আমাদের কাছে তো প্রশ্ন এখন এটাও হচ্ছে যে আওয়ামী লীগেও তো বিকল্প কোনো নেতৃত্ব তৈরি হয় নাই, ওনার বিকল্প নেতৃত্ব কি আওয়ামী লীগে তৈরি হয়েছে? তাহলে আজকে উনি যদি অনিবার্য হয়, ওনার বিকল্প যদি উনিই হন, তাহলে এক সময়ে তো আওয়ামী লীগেও এই লিডারশিপ ক্রাইসিসে পড়বে, আওয়ামী লীগের ইয়াতেও তো এই লিডারশিপ আসবে, যে তখন কে? একটা প্রশ্ন তো সেখানে উপস্থিত হবে। গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্য দিয়ে রাজনীতি তার স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে। আর যেটা আপনি বলছেন বাংলাদেশের রাজনীতিতে না, গণতান্ত্রিক ব্যবস্থা যদি আপনি দাবি করেন যে আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন হবে, এটি খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এখন সব আন্দোলনের মধ্যে দিয়ে যদি আপনি ষড়যন্ত্র খোঁজেন এবং উৎখাতের কথা বলেন, আর আজকে যেটি বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমরা এটাকে খুব একটা শঙ্কার বিষয়ও মনে করছি যে সাম্প্রতিক সময়ে না বাংলাদেশে গত 9 বছরে বিরোধী দল দমনের জন্য পুলিশ ব্যবহার হয়েছে এবং নির্বিচারে ব্যবহার হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পুলিশকে ব্যবহার করা হবে এবং তিনি বলেছেন যে পুলিশ এখন এরকম ব্যবহার করতে পারে, এই শব্দটাও বলেছেন যে এখন তারা ধৈর্য ধরেছিলেন করতে। কিন্তু বাংলাদেশে পুলিশ যে ধৈর্য ধরে নাই এই দৃষ্টান্ত কিন্তু শুধু বাংলাদেশের মানুষ জানে না, সারা বিশ্বের। এবং মাননীয় প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যের পর পুলিশের আচরণ আরও কতটুকু বিরোধী দলের প্রতি অ্যাগ্রেসিভ হবে সেটা নিয়ে এখন কিন্তু আমাদের শঙ্কার একটা দেখা দিয়েছে ইতিমধ্যেই। তো আমরা যেটি বলতে চাই, আমি যেটি বলতে চাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রসঙ্গক্রমে সাংবাদিকদের প্রশ্নের এটার জবাব তিনি এই কথা বলেছেন। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি না, পৃথিবীর কোনো ইতিহাসের রাজনীতি একটা চলমান ব্যবস্থাপনায় কোনো নেতা কোনো কিছুতেই অনিবার্য নয়, অপরিহার্য নয়। সময় ঠিক করে কাকে আসবে, সময়ই এটা ঠিক করে দিবে বাংলাদেশের রাজনীতিতেও ওনার বিকল্প হিসাবে নেতৃত্ব তৈরি হবে কিনা, প্রধানমন্ত্রী হবে কিনা, সরকার গঠন করবে কিনা, এটা সময়ই ঠিক করবে, সময়ই বলবে। স্যার, ডক্টর মহিদুজ্জামান স্যার, আপনি যদি কিছু বলতে চান ওনার কথা প্রসঙ্গে, তাহলে আমি অন্য প্রসঙ্গে। এটা যে অপরিহার্য, উনিও বলে নাই যে আমি অপরিহার্য। বিষয়টি হলো উৎখাত নিয়ে, যারা ওনাকে উৎখাতের ডাক দেয়,
নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন হবে, সেটি উনি তো বারবারই উনি বলেছেন। কিন্তু ওই প্রক্রিয়া বাদ দিয়ে যারা ওনাকে ক্ষমতাচ্যুত করতে চায়, উৎখাত করতে চায়, উৎখাত, তারা কোড অ্যান্ড কোড উৎখাত, এবং সেখানে উৎখাতের আহ্বান দেয় সবাইকে, দলমত রাত বাম সবাইকে। উনি কিন্তু সেই প্রসঙ্গেই বলছে যে উৎখাত করা। তাহলে সেই উৎখাত করার কে? এবং এটা দিয়ে আমি বলবো যে একটা হলো যে অন্য কোনো প্রক্রিয়ায় ওনাকে সরান যাবে না, সেই ব্যাপারে উনি কনফিডেন্ট। জনগণের প্রতি যে ওনার আস্থা সেটি আছে, এবং জনগণের শক্তি দিয়ে উনি ক্ষমতায় আছে। মূলত তার এই কথার মধ্য দিয়ে সেটাই উনি বলতে চেয়েছেন। উনি যে বলবেন যে না আমি অনিবার্য, আমার ছাড়া দেশ চলবে না, সেটা অন্যরা বলতে পারে, মানুষ বলতে পারে, সেটা উনি কেন একদম ক্লিয়ার। আমরা অন্য প্রসঙ্গ যেতে চাই যে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে বৈঠক হয়েছে, সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। এবং আজকের যেই মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন, সেখানে তিনি এই যে মন্ত্রী এমপিদের স্বজন, সেই স্বজনের বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তারাই হচ্ছে মন্ত্রী এমপিদের স্বজন বা একটা মানুষের স্বজন। এবং উপজেলা নির্বাচন নিয়ে সময় মতো সিদ্ধান্ত দেওয়া হবে, এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ভোটে এমপি মন্ত্রীদের প্রভাব বিস্তার না করার আহ্বান জানিয়েছেন। কি বলবেন? মূল বিষয়টি হলো ওইটি নির্বাচন কমিশন যেটা বলছে, আমি মনে করি ওইটি গুরুত্বপূর্ণ। যে আত্মীয় স্বজন দাঁড়াবে না দাঁড়াবে সেটি নিছকই আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। এটি নির্বাচন কমিশনের কোনো আচরণবিধি না। আমি যারই আত্মীয় হই, দেশের আইন অনুযায়ী আমার দাঁড়াবার অধিকার রয়েছে। এখানে কোনো আইনগত কোনো বাধা নেই। সুষ্ঠু নির্বাচনের পথেও কোনো অন্তরায় না। অন্তরায়ের বিষয়টা হলো যে এমপি মন্ত্রীরা বাধা মানে ইনফ্লুয়েন্স করবে কিনা। এখন সেখানে ইনফ্লুয়েন্স বা প্রভাব নিয়ে এত না, সেখানে কেন আসছে, সেখানেই কিন্তু প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগ অত্যন্ত চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, যেটি স্বাভাবিক আমাদের দেশগুলোতে। এমনকি ইন্ডিয়াতে দেখেন, এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে খুবই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, ডেভেলপিং কান্ট্রি, হোয়াটএভার ইউ সে, যে সেখানে যে পরিবারতন্ত্র বা পরিবারের থেকে যারা আসে, আপনার তো ইনফ্লুয়েন্স করাতে অটোমেটিক একটা ইনফ্লুয়েন্স হয়ে যায় যে সে মন্ত্রীর ছেলে বা সে এমপির ছেলে বা ভাই। সেই কারণেই কিন্তু বলা হয়েছে যাতে তারা নির্বাচনে না দাঁড়ায়। সংখ্যার জায়গা তো আসি, আমাদের কাঠামোর ভেতরে আছে। আমি তো বললাম যে আপনি ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো দেখেন না, ইন্ডিয়া তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, খুবই উদাহরণ, সেখানে আপনি দেখেন। সুতরাং সেই জায়গাটা যাতে না হয়, এই জন্যই কিন্তু বারবার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, কারণ সে জানা একটা ওই জায়গাটা কমবে, ইনফ্লুয়েন্সের জায়গাটা। আর একটা হলো নির্বাচন কমিশন অবশ্যই এটি তাদের যৌক্তিক কনসার্ন, এবং নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার জন্য এটি খুবই জরুরি যতটা সম্ভব। আমি বলি না যে একেবারে জিরো পর্যায়ে আপনি পারবেন, সেটি হবে না, কখনোই কোথাও হয় না, নানাভাবে ইনফ্লুয়েন্স হবে, সেটা স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও যতটা পারা যায় যদি সেটা নিয়ন্ত্রণে রাখে নির্বাচন কমিশন, সরকার এবং সরকারি দল, এই তিনটা জায়গা যদি তাদের আন্তরিক প্রচেষ্টা থাকে, তাহলে আমি মনে করি যে নির্বাচনটি অবাধ সুষ্ঠু হবে। এবং সেখানে সরকার এবং সরকারি দল যেভাবে চাচ্ছে যে না সবাই এই নির্বাচনে আসুক, অবাধ হোক, সার্বজনীন হোক, তাহলেই সার্বজনীন হবে। এবং সংখ্যা আছে, নির্বাচনের দিন পর্যন্ত থাকবে, সংখ্যা আপনি উড়িয়ে দিতে পারবেন না। জি, আমি ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে একটু আসতে চাই। আমাদের হয়তো একটি বিরতি নিতে হবে, তবে তার আগে 1 মিনিট বা 2 মিনিটের জন্য আপনার কাছে আসতে চাই যে সংখ্যার জায়গাটা নিয়ে আপনি যদি একটু স্পষ্ট করেন যে সংখ্যার জায়গাগুলো কোথায়, মন্ত্রী এমপিদের প্রভাব। আরেকটি বিষয়, একই সঙ্গে সংখ্যা দূর করতে আসলে নির্বাচন কমিশনে কী ভূমিকা আপনি প্রত্যাশা করেন? আচ্ছা, দেখুন, 6ষ্ঠ উপজেলা নির্বাচন আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং 4 ধাপে যে নির্বাচন হবে, এটার প্রথম ধাপ আগামী 8 মে অনুষ্ঠিত হবে। এবং এই নির্বাচনটি একটা অদ্ভুত রকমের নির্বাচন। আপনি জানেন যে 2015 সালে আমাদের আরপিও সংশোধন করে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকের সিদ্ধান্ত নিয়েছিল। তখন কিন্তু সব বিরোধী দল তারা এটার প্রতিবাদ জানিয়েছিল। তখন ক্ষমতাসীন রাজনৈতিক দল এটা দলীয় প্রতীক ব্যবহার করেছেন, এবং এটি 17 সালের থেকে এটি ব্যবহার হয়ে আসছে। তো এইবার নির্বাচনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে, এবং সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে বিশেষ করে আওয়ামী লীগ তারা দলীয় প্রতীক ব্যবহার করবে না। কেননা এই নির্বাচনে আমরা জাতীয় সংসদ নির্বাচনের মতোই আমরা মনে করছি, সরকার মনে করছে যে আসলে কোনো প্রধান প্রতিপক্ষ পাওয়া যাবে না, রাজনৈতিক দল যারা আছে প্রতিদ্বন্দ্বিতা করবে না। সেই জন্য নিজের দলের লোকদেরকে উন্মুক্ত করে দেওয়ার একটা সুযোগ হিসাবে রাজনৈতিক কৌশল হিসাবে করেছেন। এবং এইটি করতে গিয়ে নিজেদের দলের
মানে প্রত্যেকটি জায়গায় আপনি দেখেন যে 16টা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। এটাও আনইউজুয়াল যে স্থানীয় সরকারে এরকম 16টা অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। তো এইখানে আপনি এই উন্মুক্ত করার ফলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী তারাই, এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও যারা সংসদ সদস্য আছেন, মন্ত্রী এমপি আছেন বা দলের গুরুত্বপূর্ণ, তারাই তাদের আত্মীয় পরিজনকে মানে সেইখানে দাঁড় করিয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে আমরা মনে করেছিলাম যে দলীয় নেতাকর্মীদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য তারা এটা করেছিলেন, কিন্তু মন্ত্রী এমপিরা করেছেন সেটা। এখন এইটি যে ইতিমধ্যেই ইলেকশন কমিশন বা সরকার যে এই ব্যাপারে নিবৃত্ত করতে পারেন, এটি আমাদের কাছে স্পষ্ট। আমির হোসেন আমু উনি অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ, তার বিরুদ্ধে কিন্তু ইলেকশন কমিশনে হয়েছে যে তিনি গত মাস থেকে 15 তারিখ থেকে তিনি তার এখানে বসে আছেন এবং 2 জনের পক্ষে তিনি এবং তার ভাইরা তারা সেখানে প্রকাশ্যে কাজ করছেন, ফলে অন্য প্রার্থীরা ইলেকশন কমিশনে অভিযোগ উত্থাপন করেছেন। এবং আপনি 25 এপ্রিল আমাদের সিইসির সাথে ডিসি এবং এসপিদের যে বৈঠক হয়েছে, সেখানে ডিসি এসপিরা একেবারে স্পষ্টতই বলে গেছেন যে এই নির্বাচনে যেহেতু মন্ত্রী এমপিদের বা প্রভাবশালীদের প্রার্থী আছে, সেখানে এদের হস্তক্ষেপটাই নির্বাচনটাকে সুষ্ঠু এবং অবাধ করার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। স্যার আমি আপনাকে একটু থামাতে হবে, কারণ আমার একটু বিরতি নেবার সময় হয়েছে। বিরতি থেকে এসে আপনাকে আমি শুনতে চাই। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম, দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমরা সরাসরি কথা শুনছিলাম ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে। আসলে যে প্রশ্নটি ছিল যে শঙ্কার জায়গাগুলো দূর করতে নির্বাচন কমিশনের ভূমিকা কি থাকবে? জি, ওইটা আমরা বলছি যে আমি বললাম যে সিইসির সাথে আমি যেখানে শেষ করেছিলাম, ডিসিএসপিরা ওনারা তাদের শঙ্কার কথাটা বলেছেন এবং জোরালোভাবেই তারা বলেছেন যে এই শঙ্কাটা বা নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়াবে এই যারা মানে মন্ত্রী এমপি বা নির্বাচিত প্রতিনিধিরা তাদের যে ভূমিকা এবং হস্তক্ষেপ, এবং এই ব্যাপারে ইলেকশন কমিশনের সহযোগিতা তারা চেয়েছেন। ইলেকশন কমিশন থেকে আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি এবং আজকের রাশেদা সুলতানা তিনি বলেছেন যে এই হস্তক্ষেপ কোনোভাবেই সহ্য করা হবে না। কিন্তু আমাদের যে অতীত অভিজ্ঞতা, আমাদের যেটা বলা হয় যে যারা আমাদের মন্ত্রী এমপি থাকেন তাদের যে রাজনৈতিক প্রভাব থাকে, সেই প্রভাবের কাছে আমাদের স্থানীয় প্রশাসন এমনকি ইলেকশন কমিশন সবারই এক ধরনের অসহায়ত্ব আমরা আগেও দেখেছি। তো আমরা সবসময় এই ধরনের বক্তব্য শুনি এবং তাদের কঠোর অবস্থানের কথা সবসময় এটা বলা হয়, কিন্তু কার্যক্ষেত্রে প্রয়োগ করাটা খুব কঠিন হয়ে যায়। এবং সেইখানে প্রয়োগ করাটা একমাত্রই এটা সম্ভব যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে এবং সরকারের যদি অবস্থানটা যদি আপনার থাকে। তবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য শুনেছি আমরা, সেইখানে কিন্তু তিনি খুব কঠোর কথা যে বলেছেন তা কিন্তু না। তিনি বলেছেন যে আমরা তো চেয়েছিলাম যেন মন্ত্রী এমপিদের বাইরেও অন্যরা তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়েদের বাইরে, যে বক্তব্যটার মুদ্রা কথা যেটা দাঁড়ায় সেটা হলো যে অন্যরাও যেন সুযোগ পায় যারা রাজনীতি করার, কিন্তু কার্যক্ষেত্রে সেটা দেখা যায়নি। এবং যেহেতু তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কেউ তো নির্বাচনে হারতে চায় না, এবং বিশেষ করে যারা প্রভাবশালী তাদের এটার সাথে তাদের একটা ইগোর প্রশ্ন জড়িত আছে, রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্ন জড়িত আছে, যে তাদের যারা প্রতিনিধি আছেন তারা যদি সেখানে হেরে যান তাহলে এক ধরনের রাজনীতিতে, স্থানীয় রাজনীতিতে তাদের একটা প্রভাব হতে পারে। ফলে তারা চাইবেন, এবং সেটা ইলেকশন কমিশন কতটুকু তারা মানে মুখে যাই বলুক না কেন কতটুকু তারা তো করবেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে। ইলেকশন প্রশাসন তো কমিশন স্থানীয় প্রশাসনের মাধ্যমেই করবেন। স্থানীয় প্রশাসন যেহেতু তাদেরকে স্থানীয়ভাবে চাকরি করতে হবে, ফলে রাজনৈতিক বা মন্ত্রী এমপিদের বা জনপ্রতিনিধিদের বাইরে যে তারা কতটুকু নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারবেন এই ব্যাপারে আমার যথেষ্ট আশঙ্কা আছে, এবং এটা আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সেটা খুব বেশি সফল হয়। ছোট্ট করে যদি একটু উত্তর দেন যে 16 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলে এখানে কোনো প্রভাব দেখেন কিনা? না, এখানে আমরা প্রভাব দেখিনি, যেহেতু আসলে আওয়ামী লীগের কোনো বিকল্প প্রার্থী দাঁড়ায়নি। যেহেতু আমরা দেখছি যেটা ধরুন আওয়ামী লীগের যেহেতু এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবই একই দলের, দু একটা ছোটোখাটো আছে দু একটা জায়গায় তাদেরই যেহেতু প্রতিদ্বন্দ্বী, এবং এইখানে যারা দেখেন হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু দীর্ঘদিন ধরে আমি দেখেছি যে কারা হচ্ছেন, তারা কিন্তু সবাই সিটিং, অলমোস্ট সিটিং তারা, এবং একটা রাজনৈতিক প্রভাব বলে তো তারা তৈরি করেছেন স্থানীয়ভাবে। এখানে কি প্রভাব দেখছেন আপনি? না, আমি তো একটা বলছি রাজনৈতিক প্রভাব বলে তো তারা একটা স্থানীয়ভাবে তৈরি করেছেন, এবং সেটাও হয়তো তাদের এই ইয়াতে না হলে স্থানীয় সরকার স্থানীয় নির্বাচনে এইরকম একটা লোকাল ইলেকশন বডিজ ইলেকশনের ক্ষেত্রে
একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন, তাদের বিকল্প কোনো প্রার্থী নাই, এরকমটা আমার মনে হয় না। কিন্তু আমার যেটি মনে হয় যে তারা দীর্ঘদিন ক্ষমতার প্রভাব বলয়ের মধ্যে আছেন, একটা প্রভাব তাদের এখানে হয়তো কাজ করতে পারে। সিংড়া, শুধু নাটোরের সিংড়ার কথাটা বাদ দিলে বাকি 15 জনের ক্ষেত্রে আমি বলছি, আমি একটু স্যারের কাছে যেতে চাই, ডক্টর মহিদুজ্জামান স্যার, এখানে কোনো প্রভাব দেখেন কিনা এই যে 16 জন বা 15 জনও যদি ধরি যে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেলে? দেখেন, ধন্যবাদ আপনাকে। আমার মনে হচ্ছে আপনার কথা শুনতে শুনতে আমি একটা জিনিস ভাবছিলাম যে এবারে যে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা বা যারা এমপি মন্ত্রী আছেন তারা যে তাদের ক্যান্ডিডেটকে জিতাবার জন্য শুধু আত্মীয় স্বজন না, তাদের বলায় শুধু মন্ত্রী এমপি কেন আর হবে না, প্রার্থীদেরও কোনো প্রভাব ছিল কেন আর হবে না সেটাই বলছি, যে কেন হবে না এই জন্য আর বেশি হচ্ছে, আর অ্যাডামেন্সিটা বেশি দেখছি, যেহেতু গত জাতীয় নির্বাচনে প্রতীকের বাইরেও নির্বাচন করার সুযোগ পেয়েছে। তাহলে আপনি যে একটা উপজেলা চেয়ারম্যান হবে সে তো একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে উঠবে, তারও তো একটা লোকাল জনপ্রিয় যে লোকটাই তো যদি জেতে, জনপ্রিয় লোকটাই যদি জেতে তাহলে তার অবস্থানটা আরও বাড়বে। আগে তো ছিল যে আমি নেতা, আমি নমিনেশন পাচ্ছি, আমাকে বাদ দিয়ে তো আপনাকে দিচ্ছে না, তাহলে আমি কিছুটা সেফ আছি। এবার তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হবে। বাস্তব আমার মনে হলো এখানে বসে আমি এটা ভাবলাম যে যেহেতু তারা জানে যে আমি তো সেফ না, যদি আমার বলার বাইরে বা আমার পরিবারের বাইরে বা যোগ্যর একটা শক্ত দলীয় লোক দলের বাইরে হলেও তারা হয়তো অতটা বিচলিত হবেন না, কিন্তু আওয়ামী লীগেরই যদি আরেকজন যোগ্য লোক উপজেলার চেয়ারম্যান হয় তাহলে তো একটা নেতৃত্বের যে একক অপোজিশনটা থাকবে না। দ্বিতীয়ত তার জন্য পরবর্তী পজিশনও থ্রেট, কারণ এখন তো আপনি নৌকা পেলেও পরের ইলেকশনও যদি এরকম হয় যে আপনি মনোনয়ন পেলেন, পাওয়ার পরও অন্যদের দ্বারাবার সুবিধা হলো, তাহলে এই উপজেলা চেয়ারম্যান যদি সে কাজ টাজ করে সে তো আরও বেশি জনগণের কাছাকাছি থাকবে, সে অবস্থাটা তৈরি করে, তাহলে তো সে এমপিতেও দাঁড়াবে, নমিনেশন পাইলে দাঁড়াবে, না পাইলেও দাঁড়াবে। ফলে এটা আওয়ামী লীগের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়েছে যে বিরত রাখা তাদের আত্মীয় স্বজনকে দাঁড়ানো এবং তাদের ইন্টারফারেন্স বিরত রাখা। তারা চেষ্টা করবে যে তাদের বলায়, তাদের আশীর্বাদ পুষ্ট, তাদের অনুগত কেউ নির্বাচিত হোক। তারপরে যে জায়গাগুলোতে স্বতন্ত্র আছে সেখানে স্বতন্ত্র আছে, আওয়ামী লীগের নেতারা আছে, এই দুটো মিলে সেখানে হবে। আর যারা 16টা হয়েছে, আমি অনেস্টলি বলবো যে নিশ্চয়ই যে একেবারে প্রভাবমুক্তভাবেই 16 জন হয়েছে সেটা মনে নাই হতে পারে। স্থানীয় নির্বাচনে হ্যাঁ তারা হয়তো জনপ্রিয়, এবং জনপ্রিয়র পর তাদের প্রভাব প্রতিপত্তিও এরকম আছে যাতে অন্য কেউ তারা আবার সাহস করতে পারেনি। সুতরাং নির্বাচনকে যদি আমরা সার্বজনীন বলি, পার্টিসিপেটরি বলি, তাহলে সুযোগ দিতে হবে। আরেকটা জিনিস হয়েছে, অনেকেই সেটা আলোচনা আনছে না, সরকার দল আনছে না, বিরোধী দল আনছে না, আপনারাও আনছেন না। আমি মনে করি এই জিনিসটি আমার কাছে গ্রহণযোগ্য না। নির্বাচনে দাঁড়াবার জন্য যে মনোনয়ন দাখিলের 1 লক্ষ টাকা করা হয়েছে, এটি যে গণতন্ত্র এবং সার্বজনীন নির্বাচন ব্যবস্থার পুরোপুরি সাংঘর্ষিক। এবং আমাদের যে একটা রিপাবলিক, এই রিপাবলিক এবং আমাদের সংবিধানে যে ইন্টিগ্রিটি, ইকুইটি, আমাদের যে মূল প্রিন্সিপালের মধ্যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বলা হয়েছে, তার সাংঘর্ষিক। কারণ এখানে একজন গরিব মানুষ, একজন সাধারণ শিক্ষক কিংবা একজন দিনমজুর, তার দাঁড়াবার অধিকারকে খর্ব করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, এবং এটি একেবারে অযৌক্তিকভাবে করা হয়েছে। যেমন আপনি দেখেন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, সেটা তো দলীয়, তাহলে সেখানে কিন্তু দলও আপনাকে টাকা দিবে, প্রত্যেকটা দল কিন্তু আপনাকে টাকা দিচ্ছে, দলের টাকা আছে, ফান্ড আছে। তাহলে আপনাকে নমিনেশন দিলে আপনি যদি একজন ভালো লোক হন, ওইরকম একটা জনপ্রিয় হন, মনে করেন আপনার টাকা নাই, তাহলে দলীয় লোকরা দিচ্ছে। কিন্তু স্থানীয় সরকার তো দলীয় না। আমি কোনো দল করি না, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন গরিব কৃষক, মানুষ আমাকে চায়, তা আমি কীভাবে ইলেকশন করব? আমার 1 লক্ষ টাকা যদি এই মনোনয়নে দেওয়া লাগতে পারে, তাহলে আজকে যে 1 লক্ষ দেয় সিনিয়র পরিষদে আর হয়তো আরও বাড়বে, যেভাবে দেখছি এটা তো ইরাশনাল। আপনি এমপিতে করলেন কত, 25 ছিল না 50 ছিল, এরকম একটা ছিল, এখানে আরও বাড়ালেন, তাহলে ইউনিয়ন পরিষদে আরও বাড়াবেন, তাহলে কি যারা বিত্তবান তারাই নির্বাচন করবে? নির্বাচন কমিশনের এই বিষয়টা দেখা উচিত। ই মাস্ট বি প্রো পিপল। এই যে এখন অন্তর্দ্বন্দ্ব বলি বা সংঘাত সংঘর্ষ হচ্ছে আওয়ামী লীগের মধ্যে, অর্থাৎ একই দলের মধ্যে প্রার্থীদের মধ্যে, তারপর আচরণবিধি লঙ্ঘনের অনেক ঘটনা দেখছি, এটা কি বিএনপি না আসার কোনো ফল কি? না, সেটা তো হবেই, কিন্তু আপনি দেখেন স্থানীয় সরকার তো সেই 15 থেকে হয়েছে, এর আগে তো এটা রাজনৈতিকভাবে ছিল না, এবং শত শত লোক জীবন গেছে স্থানীয় সরকার নির্বাচনে।
আগে তো এই উপজেলা তো আর খুব বেশিবার হয় নাই, আপনার ইউনিয়ন পরিষদ হয়েছে, মানে 200, 300, 400 লোকের মৃত্যুবরণ হয়েছে, আর ঘটনা প্রত্যেকটা আসনে হয়েছে। সুতরাং সেই দিক থেকে নির্বাচন আমি বলবো আগের ক্রমান্বয়ে নির্বাচন বরং আগের চেয়ে সুষ্ঠু হচ্ছে। আর আচরণবিধি ভাঙা, আর এটা তো আছেই, যদি বিএনপি করতো তাহলে হয়তো কি আওয়ামী লীগের দলের মধ্যে ঐক্যটা, দলের মধ্যে সংঘর্ষের জায়গাটা কমতো, তাহলে বিএনপি আছে সে জায়গাটা হতো, সেটা তো স্বাভাবিক। তো সেই যে ফলে দলের ভেতরে একাধিক ক্যান্ডিডেট দাঁড়ানো, দলের ভেতরে এই পাল্টাপাল্টি করার সেই সুযোগটা বেড়েছে শক্ত কোনো প্রতিপক্ষ না থাকায়। কিন্তু নির্বাচনকে স্থানীয় নির্বাচন যদি স্থানীয় নির্বাচনের জায়গায় দেখি, ওইভাবে সার্বজনীন জায়গায় দেখি, তাহলে তো এটা দলীয় না, আমাদের ঐতিহ্য তো দলীয় ছিল না। জি, আমি একটু ধন্যবাদ। আমি একটু যেতে চাই ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে, হয়তো বিরতি নিতে হবে, তবে তার আগে 1 থেকে 2 মিনিটের জন্য আপনার কাছে আসতে চাই। ব্যাপারটি হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা কতটা দেখছেন এই নির্বাচনে হবে বলে মনে হয়? একই সঙ্গে বিএনপি ঘোষণা দিয়েছে নির্বাচনে যাবে না, কিন্তু বিএনপির অনেকে কিন্তু নির্বাচনে এর মধ্যে বহিষ্কারও করা হয়েছে 79 জনকে। এই যে বিএনপিরও কি মানে চেইন অফ কমান্ড নষ্ট হচ্ছে কিনা, তৃণমূল নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা? হ্যাঁ, আমাদের যেটি আপনি বলেছিলেন যে বিএনপি ইতিমধ্যে 76 জন প্রথম দফায় তারা 76 জনকে বহিষ্কার করেছে এবং 28 জন উপজেলা চেয়ারম্যান পদে এই প্রথম দফায় তারা দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন দ্বিতীয় দফায় সেটার সংখ্যাটা আরও একটু কমেছে, হয়তো 40-40-এর মধ্যে দ্বিতীয় দফায় আছে। তৃতীয় দফায় কী হবে আমরা জানি না। তবে একটা জিনিস তো আমাদের এটি হয়েছে যে তৃণমূল কেন্দ্রের সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রাজনীতিতে কিছু লোক তো থাকে যারা নির্বাচনমুখী, নির্বাচনে যেতে চান, নির্বাচন করতে চান। এখন দীর্ঘদিন যেহেতু বিএনপির কোনো নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেই জন্য জাতীয় পর্যায়ে না হলেও তৃণমূল পর্যায়ে কিছু নেতৃবৃন্দ তারা ইলেকশন করছেন এবং এটা নিঃসন্দেহে দলের যে কাঠামো সেটাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে। একদিকে তারা নির্বাচনে না যেয়ে এক ধরনের ক্ষতিগ্রস্ত, আরেকটা জিনিস আপনারা দেখবেন যে আওয়ামী লীগ যে দলীয় প্রার্থীদেরকে উন্মুক্ত করে দিয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে এই যে তারা অভ্যস্ত হচ্ছে, আওয়ামী লীগ যখন দলীয়ভাবে আবার নির্বাচনের দিকে যাবে দেখবেন স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের যারা এখন নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা নির্বাচনের তারাও কিন্তু একটা সময়ে আর এই শৃঙ্খলা রক্ষা, ফলে দুই দলের দুই দিক থেকেই কিন্তু এখন এক ধরনের ঝুঁকি বা একটা সংকটের মধ্যে আছে। এখন আপনি যে কথাটা আমরা বলছিলাম যে এই যে নির্বাচনে বিএনপি তারা যে ন্যাশনাল কমান্ড বহিষ্কার করছে এবং সেইখানে তারা যদি আপনি রাজনীতি করেন তাহলে রাজনীতির যে গঠনতন্ত্র আছে, দলের যে সিদ্ধান্ত সেটা তো মানতেই হবে আপনাকে, এবং সেটা না মানলে তা আপনার সাংগঠনিক সিদ্ধান্ত নেবে। এবং আওয়ামী লীগের মতো দল যারা ক্ষমতাসীন, বহু লোককেও কিন্তু আগে স্থানীয় সরকার থেকে শুরু করে বহিষ্কার করতে হয়েছে তাদেরকে, যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে। গত নির্বাচনে ইউনিয়ন কাউন্সিলেও বহিষ্কার করতে হয়েছে। জাহাঙ্গীর সাহেবকে কয় দফা তাদের বহিষ্কার করতে হয়েছে, গাজীপুরের জাহাঙ্গীর সাহেবকে আবার দলের মধ্যে আনা হয়েছে। তো ইত্যাদি ইত্যাদি যেটি ব্যাপারগুলো, তবে এগুলো দলীয় শৃঙ্খলাকে বিনষ্ট করে, এতে কোনো সন্দেহ নেই। স্যার, আমি আপনার কাছে শুনবো, আমি ক্ষমা চাচ্ছি, আমি বিরতির পর আপনার কাছে আসতে চাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতা কতটা হবে এই বিষয় নিয়ে নিশ্চয়ই শুনবো। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভিতে সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভিতে সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। আমাদের সঙ্গে আমরা কথা শুনছিলাম ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছ থেকে আসলে যেটি বলছিলেন একটু। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম যে দুই দলের মধ্যেই যেহেতু এক ধরনের বিএনপি তারা নির্বাচনে যায়নি, সেই জন্য তাদের সিদ্ধান্ত উপেক্ষা করে তৃণমূলে নির্বাচন করছে। আরেকটা হলো যেটা আমি বলছিলাম যে যেহেতু আওয়ামী লীগ উন্মুক্ত করে দিয়েছে এবং সেইখানেও কিন্তু আপনি দেখেন যাদেরকে তারা প্রত্যাশা করেনি তারা, অর্থাৎ মন্ত্রী এমপিদের, তারা কিন্তু দাঁড়িয়ে গেছেন। এবং দ্বিতীয় দফায় একই রকমেরই আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দফায় মানে যে সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বিতীয় দফায় একই রকমের তারা এই অংশগ্রহণ করছে। এখন এটা এক ধরনের দলের ওপরে ভবিষ্যতে দুই দলের জন্যই একটা চাপ, বাড়তি চাপ তৈরি করবে। আর যেটি বলছিলেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, ইলেকশন কমিশন একটা বড় আশঙ্কার মধ্যে আছে, সেটা হলো যে নির্বাচনে এক ধরনের হলো বৈরী পরিবেশ আছে, প্রাকৃতিক পরিবেশ, সেইখানে ভোটার অংশগ্রহণ কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু ইলেকশন কমিশন এক ধরনের আশঙ্কার মধ্যে আছে। এবং রাশেদা সুলতানা সেদিন বলেছেন যে পান খাইতে হলে চুন না থাকলে যেরকম পানের কোনো মজা নেই, ইলেকশনে যদি ভোটার না থাকে তাহলে সেই ইলেকশনের কোনো অর্থবহ ইলেকশন হয় না। তো সেইখানে মানুষ যদি জেনে যে মানুষের তো ধরেন এক ধরনের ইলেকশন ব্যবস্থার প্রতি অনীহা তৈরি হয়েছে, মানুষ জানে
যে যাকেই দিই নাই কেন আওয়ামী লীগের মধ্যেই একজন না কেউ নির্বাচিত হবে। তো সেখানে প্রথম যেটা হবে সেটা হলো জনগণের অংশগ্রহণটা কতটুকু নির্বাচনে হবে। আমার উপজেলাতে নির্বাচন হচ্ছে, সেখানে যারা প্রার্থী আছেন প্রত্যেকেই আওয়ামী লীগের পজিশন হোল্ড করা প্রার্থী। এবং নির্বাচনটা আমরা আগে উপজেলা নির্বাচনটা যে ধরনের দেখেছি, আমি ঈদের পরে আমি বাড়ি থেকে ঘুরে আসছি, সেখানে কিন্তু সেই ধরনের আমেজ উৎসব কোনোটাই মানুষের মধ্যে নেই। তো সেইটা যদি না হয় তাহলে ইলেকশনে যদি ভোটাররা যদি সাধারণ ভোটাররা যদি অংশগ্রহণ না করেন তাহলে প্রার্থীরা যত চেষ্টাই করুক না কেন ইলেকশন কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। আর প্রত্যেকটা উপজেলাতেই আপনি দেখেন যে যারা প্রার্থী আছেন সেই প্রার্থীদের মধ্যে মানে একটা বলবো যে অবস্থানগত ইমব্যালেন্স কিন্তু আছে। একটু আগে উনি যেটা বলছেন যে অনেক জনপ্রিয় প্রার্থী তিনি কিন্তু তার আর্থিক সামর্থ্যের জন্য হয়তো এই নির্বাচনেই যেতে পারেন না এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে। এবং এই নির্বাচনী মাঠে আমরা অনেক সময়ই দেখি যে এখন নতুনরা বিভিন্ন জায়গায় আসছেন এবং দলের কাছেও তারা পছন্দের ব্যক্তি হয়ে যাচ্ছেন নানা কারণে। তো ফলে আমার কাছে মনে হয় না যে এই নির্বাচন খুব বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এটা আমার কাছে খুব মনে হয় না আর কি। যে যারা স্থানীয় পর্যায়ে নির্বাচনটাকে প্রভাবিত করতে পারবেন তার পক্ষেই ফলাফল যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধন্যবাদ। আমি আপনার কাছে হয়তো আরেকবার আসবো, আপনাকে দিয়ে শেষ করতে চাইবো। ডক্টর ওয়াহিদুজ্জামান স্যার, আমি উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, তবে মাঝখানে একটি প্রসঙ্গ আনতে চাই, একই সঙ্গে উপজেলা বিষয়টি তো থাকবে। মিল্টন সমাদ্দার হঠাৎ করে আসলে এই নামটি সামনে চলে আসছে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান চালিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ আসছে, কিডনি বিক্রি করা মানে বৃদ্ধদেরকে দিয়ে এবং আপনার মৃত্যুর সনদ দেয়া, এই ধরনের মানে আমরা কিন্তু এক এক সময় এক একটা দেখি, যেমন এর আগে শাহেদ বা সাবরিনা বা এই ধরনের প্রতারক চক্রগুলোকে আমরা কিন্তু দেখি। সমাজকে এর আসলে কীভাবে কলুষিত হবে, এখান থেকে আসলে বেরিয়ে আসা বা সমাজকে বের করে নিয়ে আসার উপায় কি একটু সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ। দেখেন, আপনারা দেখছেন কিনা জানা, মিল্টন সমাদ্দার মানে কোনো এই হার্ট মিডিয়া যেটা বলেন, পেপার পত্রিকা বলে, সেসব যেহেতু নাম আমি আগে শুনিই না, আমি জানি না সে কে, যারা ওরকম চেনা কেউ না আছে না, যেটা ব্যাকগ্রাউন্ড কোনো ছাত্র সংগঠন করা, কোনো ছাত্র সংসদে থাকে ইত্যাদি, বা কোনো বড় পজিশনে, সেরকম হয়তো না। তবে এই যে ওল্ড হাউস কিংবা চাইল্ড কেয়ার, এগুলো কিন্তু অনেক আছে ঢাকার শহরে, আমরা হয়তো অতটা জানি না, কিন্তু নানা জায়গায় মানুষের সাথে কথা হয়, বাড্ডা টাড্ডা নানা জায়গায় আছে। এবং এগুলো এনজিওর মতো মানুষের সেবার কথা বলে, কিন্তু এনজিওর মতো করে। আর একটা হলো ওই যে ইন্ডিয়াতে চিটফান্ড একটা শব্দ পশ্চিমবাংলায়, চিটফান্ড, এরকম আপনি একটা ওল্ড হাউস করতেছেন, এরকম আবার কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন। একদিক দিয়ে হলো আপনি নানা সাহায্য, কিছু মানুষ মানবিকভাবে দেয়, কিছু লোক যারা পাপ টাপ করেছে ছেড়ে দিয়ে মোচন হতে চায়, আমরাও অনেকটা তাই না, ভালো কাজ করা আমরা করোনার সময় দেখেছি। কিন্তু সেইটা একদিক, সেই টাকা আপনি নিজেও খাইলেন, আবার যাদের রাখেন তাদের কাছ থেকে টাকা নিলেন, সেটা আছে। আর একটা ভয়াবহ এখানে যে অভিযোগটি, যে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা, সেটা কিন্তু একদম ভয়াবহ প্রতারণা। সুতরাং এটা অবশ্যই আমাদের আইন, সমগ্রভাবেই আইন আছে। এটা কি কারো ছত্রছায়ায় এগুলো করার সাহস পায় নাকি? এটা ছত্রছায়া লাগে না, আমি এখন পর্যন্ত কিন্তু ওইভাবে দেখি নাই যে এগুলো কিন্তু ছত্রছায়া লাগে না। ঢাকার শহরটা তো বড়, কোনো এক জায়গায় খুলে আপনি চালাই গেলেন, তারপর যদি স্থানীয়ভাবে কোনো মাস্তান টাস্তান তাদের কিছু বাগটাক দেওয়া লাগে, বা পুলিশে এসব যে পুলিশ বা মাস্তানদেরও দেওয়া লাগে না, কারণ এটা তো একেবারে ওই রকম না, ওরকম কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, এটা মানবিক বৃদ্ধ নিবাস, আপনি শিশুদের রাখতেছেন, আমরা গরিব মানুষের, বরং আপনি উল্টা টেকনিক নিলেন, সে হয়তো নিজেই যাতে না দেওয়া লাগে সেই ঘুরে ঘুরে আরও সাহায্য চাচ্ছে, সে নেয়। হ্যাঁ, তো ওই যে ইনফ্লুয়েন্সিয়াল লোকের কাছে আপনি আরও সাহায্য চাইলেন যেন ভালো কাজ করি আপনার। আলটিমেটলি সবাই তো মানুষ, হয়তো সেই কারণেই কিন্তু এরকম কিন্তু আসে না যে কোনো ছত্রছায়ায় সে করেছে। তবে এটি ভয়াবহ যে জিনিসটা আসছে, যে অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি বা অন্যান্য বিক্রি করা। এবং আমরা আশা করব এগুলো যেমন একসময় আসছে, যে হসপিটালগুলো যেটা আপনি বলেন, শাহেদ তো আমরা চিনি, আমাদের এরকম টক শোতে নানা জায়গায় আসছে। আমি শাহেদের সাথে টক শোতে দেখা হয়েছে, আপনি তো জানেনই, যে একটা না মানে অনেক টেলিভিশনে, বোধহয় একাধিক টেলিভিশনে দেখা হয়েছে। তো ভয়াবহ ছিল কি, যে আপনি মেডিকেল লাইসেন্স না নিয়ে, প্রপার ইয়ে না নিয়ে আপনি মেডিকেল ডায়াগনস্টিক করা, অমুক করা, সেটা। আর একটা হলো ওই সময় যেটা হয়েছে, শাহেদরা যে সুযোগটা পেয়েছে,
সেটা হলো করোনার টেস্ট জালিয়াতি। এইটা কিন্তু আমি বলবো তার চেয়ে ভয়াবহ। এটা পুরোটাই একটা প্রতারণা, যে আপনি এই নাম দিলেন, করলেন, কিন্তু এগুলো কিন্তু ওই পর্যন্ত যদি থাকে যে আপনি এই নাম দিয়ে ধরা পড়লে মিল্টন সামাদ্দাররা বের হচ্ছে, মিল্টন সামাদ্দাররা ধরা পড়লে আরো একজন হয়তো বের হবে, এইটা আপনি ইয়ে করতে পারবেন না যে এই ধরনের ঘটনা যে একেবারে নীল করে ফেলতে পারবেন বা এটা সমাজের বড় একটা আমি তা মনে করি না। সবাইকে সতর্ক থাকতে হবে, শুধু সচেতন না। প্রতারণার ক্ষেত্রে আপনি সচেতন হবেন কিভাবে? সতর্ক থাকা, এবং আমরা আমাদের আশেপাশে যদি এভাবে দেখি তাহলে আমাদের দায়িত্ব হবে খোঁজ নেওয়া যে তারা সত্যি প্রপারলি এই কাজগুলো করছে কিনা। আর সরকারের যে সমাজ কল্যাণ বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো, তার চাইতে আমাদেরই, আমি সমাজের প্রত্যেকটা নাগরিকেরই এ বিষয়ে সচেতন। স্যার, আমরা তাহলে উপজেলা নির্বাচনে যেতে চাই। তৃণমূল কি আসলে নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা বা কোনো অস্বস্তি তৈরি হয়েছে কিনা আওয়ামী লীগের মধ্যে বা বিএনপির মধ্যে? একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কতটা হবে? না, এটা তো আপনি মনে করেন এই যে স্বতন্ত্র করার সুযোগ দেওয়া হয়েছিল পার্লামেন্টে, সেখানেও কিন্তু আওয়ামী লীগের সমস্যা হয়েছে বা আছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী তাদের নিয়ে কাজ করেছেন, এদিকে এক হাত ডান হাত এক হাত বাম হাত, অনেক কিছু বলেছেন, কিন্তু স্থানীয় পর্যায়ে সেটি আছে। যে স্বতন্ত্র ইলেকশন করেছে একজন নেতার বিরুদ্ধে, সেই নেতা কোনোভাবেই ভালোভাবে নিতে পারে না, ন্যায়ও নয়, বা তার যারা কর্মী, ওই বিভেদটা আছে। সুতরাং সেই বিভেদটা আছে, সেটা কীভাবে মিট আপ করবে। এবং এই উপজেলাটা কিন্তু ওইরকম না, কারণ জাতীয় ইলেকশন আপনার প্রতীকই হবে, এটা বাইরে হবে না। এখানে তো প্রতীক উড্ড করে দিয়েছে। এখানে কিন্তু আমি বলবো যে ওই জায়গাটা চেয়ে জায়গাটা অনেক সহজ, যে আগেও জাতীয় ইলেকশন প্রতীক ছাড়া হয়েছে, দলের সবাই করতে পারবে। ওইটা যেমন জটিল, এটা কিন্তু এত জটিল না। এখন ব্যাপার হলো, আগে নেতারা যারা রাজনীতি করতেন বা আমরা যারা কর্মী, আমরাও নানা কি ইউনিভার্সিটি বলেন কি শিক্ষাঙ্গনে বলেন, অন্য জায়গায় যখন আমরা নেতৃত্ব দিয়েছি, আমরাই সব হব, সেই কালচারটা আমাদের ছিল না। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখি, যিনি নেতা তিনিই সব হবেন, তিনিই সব পদ পাবেন। এবং এইটা যারা করেছেন তারা সফল হয়েছেন বলে তাদের অনুসারী যারা, তারা ওই লাইনে আছেন যে আপনি যে স্যাক্রিফাইস করবেন, আপনি যে সমাজ কর্ম করতে আসছেন, আপনি কোনো রাজনীতি করেন না, সমাজ সেবা, আপনি রাজনীতি করেন কেন? একটা আদর্শের জন্য, মানুষের সেবা করবেন, তাহলে কি আপনার একটা স্যাক্রিফাইস। সেই জায়গাটা কিন্তু সমাজের হয়তো অর্থনৈতিক কাঠামো ক্রমান্বয়ে আমরা একটা পুঁজিবাদী ভোগ্য সমাজের দিকে, সে যদি ডব্লিউ রস্টের থিওরিও বলি যে হাই কনজামশন, সেদিকে বা কিন্তু শেষ করতে হবে, যাওয়ার কারণে ওই স্যাক্রিফাইসের জায়গাটা নেই। ফলে এমনিতেও আপনি দেখেন এই রাজনীতির দলগুলোর মধ্যে দলের সাথে অন্য দলের মারামারি হয়ে যা ক্যাজুয়ালিটি না হয়, এগুলো বরং কমেছে। আগে তো আরও বেশি ছিল। এই দলের মধ্যে মারামারি হয়ে বেশি হয়, কারণ আপনি দলের মধ্যে কর্তৃত্ব চান, প্রয়োজনে অন্যদের ভাড়া করে আনবেন, কারণ এইটাই তো মূল। সুতরাং সেই জায়গাগুলো সামাজিক রাজনৈতিক কারণের বাস্তবতায় হচ্ছে। আর জাতীয় ইলেকশনে এই দলের বাইরেও ইলেকশন করতে পারবে, সে যা থেকে হয়েছে। আর এই জায়গাটাও যদি বরং ওই দাঁড়াতে পারবে না, সে কারণে বেশি হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনি যদি স্যার 20 সেকেন্ডে আপনার শেষ কথা কিছু বলতে চান। শেষ হবে, এটা আমি বলছিলাম যে মিল্টন সমাদ্দারের প্রসঙ্গটা আসছিল উপজেলা নির্বাচনে, যে মিল্টন সমাদ্দার কিন্তু উনি যেরকম বলেছেন অনালোচিত ব্যক্তি না, বেশ কিছুদিন ধরেই তিনি নানাভাবে আলোচিত হয়ে আসছেন। প্রধান অতিথি হওয়া এবং বিশেষ না, সেটা হলো যে তিনি মরদেহ দাফন এটা সেটা, এবং তিনি আত্মপ্রচার অনেক করতেন। এবং আমরা শুনেছি যে 16টা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তার কাছে কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে আসতো। তো আমার কাছে যেটা আশ্চর্যজনক মনে হয় যে তার জমি দখল, তার বিরুদ্ধে চার্জ দখল, অনেক ধরনের অভিযোগ কিন্তু অনেক দিন ধরে ছিল। রাষ্ট্রীয় আমাদের যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো আছে, একজন লোক এত বড় কাজ করছে, কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে মানবিক সাহায্য হিসাবে তারা নিচ্ছেন। রাষ্ট্রীয় ব্যবস্থাপনাগুলো এগুলো দেখার দরকার ছিল। এখন যে পর্যায়ে আসছে সেইগুলো মানবিকতার নামে মানুষ যেটা করে সেইগুলো নিয়ে একেবারে নির্দোষ দৃষ্টিতে সবকিছু দেখলে চলবে না। ভবিষ্যতে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডক্টর ওয়াহিদুজ্জামান, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময় অন্য কোনো অতিথি নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।